গল্পের শুরুতেই আমরা লিডং আর চেনজিকে দেখতে পাই, যেখানে চেনজি লিডং এর ওপর অনেক বেশি রেগেছিল। আর ও লিডংকে বলে, যদি তুমি অন্য মেয়েদের সাথে সম্পর্ক রাখবে তবে আমি তোমার সাথে থাকবো না। আর অনেক রাগ করে ওকে বলে, আমি তোমাকে ডিভোর্স দেব। তো এই বলে চেনজি ওখান থেকে যেতে গেলে লিডং প্রচন্ড রেগে গিয়ে ওকে টেনে দেয়ালের মধ্যে হোল্ড করে আর ওকে বলতে থাকে, তুমি আমার ওম্যান, আমি তোমাকে অন্য কোথাও যেতেই দেব না। এই বলে ও চেনজির সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। তো তখনই চেনজি লিজংকে নিজের থেকে সরানোর জন্য ধাক্কা মারলে স্লিপ করে লিডং ওয়াশরুমে পড়ে যায়। এদিকে না ওর মাথায় প্রচন্ড ভাবে আঘাত লাগে। তো চেনজি লিডংকে হসপিটালে ভর্তি করলে তখনই আমরা ফ্ল্যাশব্যাকের সিন থেকে জানতে পারি চেনজি একজন অ্যাক্ট্রেস আর অন্যদিকে লিডং ছিল একটা ফেমাস কোম্পানির সিইও। তো চেনজি রাতের বেলা নিজের কাজ শেষ করে ফেরার পথে লিডংকে শিয়া নামে একটা মেয়ের সাথে হোটেলে দেখতে পায়, যে কারণে ও অনেক বেশি রেগে গেছিল। তো বাড়িতে এসে চেনজি অনেক বেশি ড্রিঙ্ক করছে, এমন সময় লিডং বাড়িতে ফেরে। আর তখনই ওদের দুজনের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়, যে আর্গুমেন্টের সিন আমরা শুরুতেই দেখেছিলাম। পরের দিন নিউজে লিডং আর ওই মেয়েটার সম্পর্ক নিয়ে আর্টিকেল বেরোয়, যা কিনা চেনজি দেখতে পারলে ও অনেক বেশি হার্ট হয়ে গেছিল। তবে এর মধ্যেই লিডং এর জ্ঞান ফিরে আসলে চেনজি ওর সাথে কথা বলতে যায়, যদিও ও ঠিক করে নিয়েছিল ও লিডং এর সাথে আর কোনো মতেই সম্পর্ক রাখবে না। তবে তখনই লিডং এর বলা কথা শুনে চেনজি অনেক বেশি অবাক হয়ে গেছিল, কারণ জ্ঞান ফেরার পর লিডং চেনজিকে চিনতেই পারে না। আর ও বলতে থাকে ওর বয়স নাকি এখন 19 বছর আর ও এখন কলেজে পড়াশোনা করে। এই শুনে চেনজি অনেক বেশি শকড হয়ে গেলে ও বুঝতে পারে পড়ে যাওয়ার কারণে লিডং এর মেমরি লস হয়ে গেছে। তো তখনই লিডং চেনজিকে জিজ্ঞেস করে, তুমি কে? তো তখনই চেনজি বলে, তুমি আমার বাড়িতে পার্ট টাইম কাজ করতে। এই শুনে লিডং তেমন একটা শকড হয় না, কারণ ওর 19 বছর বয়সে ও অনেক বেশি গরিবই ছিল আর তখন ও পার্ট টাইমে অনেক কাজও করত। তো লিডং ওকে ওর মায়ের কথা জিজ্ঞেস করলে চেনজি বলে দেয়, তোমার মা তোমাকে আমার কাছে সেল করে দিয়েছে। তো এই কথা শুনে লিডং অনেকটাই শকড হয়। তো চেনজি বলে, আমাদের এখনই এখান থেকে যেতে হবে। যদিও লিডং ওর সাথে যেতে না চাইলেও এক প্রকার জোর করেই চেনজি ওকে ওখান থেকে নিয়ে যাচ্ছিল। কিন্তু এর মধ্যে লিডং এর মা ওখানে চলে আসায় চেনজি লিডংকে লুকিয়ে দেয় আর লিডং এর মাকে গিয়ে বলে লিডং এখন ঘুমোচ্ছে, তাই ডক্টর ওর সাথে দেখা করতে মানা করেছে। যদিও মা কথা শুনতে না চাইলেও চেনজি কোনো রকমে ওর মাকে আটকে দিয়েছিল। তো এর মধ্যে কোম্পানিতে মিটিং এর জন্য কল আসায় মা ওখান থেকে চলে যায় আর চেনজি হাঁপ ছেড়ে বাঁচে। আসলে লিডং এর মা চেনজিকে একদমই পছন্দ করে না, যে কারণে চেনজি চাইছে না মা লিডং এর অ্যাডমিশনের ব্যাপারে জানুক, তাহলে উনি এক্ষুনি ওরা চেনজির ডিভোর্স করিয়ে দেবে। তো মা ওখান থেকে চলে গেলে চেনজি লিডংকে নিয়ে বাড়িতে আসে। তোমার প্যাশনকে এবার রিয়েল ক্যাশে রূপান্তর করো ওয়ানিক্স এর সাথে। তুমি স্পোর্টসে এক্সপার্ট হও বা না হও, প্রতিদিন খেলতে পারবে এই অ্যাপে আর জিততে পারবে সহজেই বড় অঙ্কের টাকা। তাৎক্ষণিক আকর্ষণ, ম্যাচ রেজাল্ট, ট্রান্সকোড সহ আরো অনেক কিছু প্রেডিক্ট করতে পারো। দ্রুত ও ঝামেলাহীন পে আউট, তাও আবার ফোন পে, গুগল পে, পেটিএম এ। সাথে রয়েছে 100% বোনাস, সবসময় নতুন নতুন অফার, 24x7 কাস্টমার সাপোর্ট। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড মুভিরস ব্যবহার করো আর পেয়ে যাও 40% অব্দি ক্যাশব্যাক আর 33,000 টাকা অব্দি ওয়েলকাম বোনাস। যতদিন খেলবে তত বেশি বোনাস পাবে, মিস করো না। রিয়েল ক্যাশ, রিয়েল মজা আর রিয়েল ফার্স্ট। পিন করা কমেন্টে ক্লিক করে আমার প্রোমো কোড মুভিরস ব্যবহার করে সাইন আপ করে নাও। সো ইয়োর গেম, ইয়োর রুলস, ইয়োর উইন। যেখানে লিডং চেনজিকে দেখে বুঝতে পারে ও একজন অ্যাক্ট্রেস। তো এর মধ্যে লিডং এর খিদে পেলে চেনজি লিডংকে রেস্ট করতে বলে, কারণ ওদের মেয়ের এখনো আসেনি। যদিও তখনই লিডং চেনজিকে বলে, মেয়ের আসেনি তো কি হয়েছে, আমি কুকিং করব। এই বলে ও কুকিং করতে শুরু করলে চেনজি তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ 7 বছর বিয়ে হওয়ার পরেও ও তো জানতোই না ওর বর এত ভালো রান্নাও করতে পারে। তখনই লিডং চেনজিকে বলে, আসলে আমার মা আমার ছোটবেলা থেকেই কাজ করে, তাই আমি নিজের জন্য নিজেই কুকিং করতাম। তো গল্প করতে করতে লিডং রান্না করছে আর দূরে দাঁড়িয়ে চেনজি ওকে অবাক নজরে দেখছে, যেন কিনা ওর সামনে আজ এক নতুন মানুষ। তো কিছুক্ষণের মধ্যেই লিডং এর রান্না কমপ্লিট হলে ও চেনজিকে তা খাওয়ার জন্য দেয়। তো এর মধ্যে শিয়া লিডং এর সাথে দেখা করতে আসলে চেনজি তো অনেক বেশি রেগে যায়। তো
এখানেই আমরা জানতে পারি শিয়া আর লিডং একসাথে কলেজে পড়াশোনা করতো, যে কারণে লিডং শিয়াকে চিনতে পারে। তো ওকে নিয়ে বাইরে কথা বলতে গেলে তখনই শিয়া লিডং এর সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, যদিও লিডং ওকে বলে দেয় আমি তোমাকে পছন্দ করি না। এই বলে ও শিয়ার হাত ছাড়িয়ে ভেতরে চলে যায়। কিন্তু চেনজি শিয়াকে এখানে দেখে অনেক বেশি রেগে থাকায় ও লিডং এর সাথে আবারও ঝগড়া শুরু করে। আর এবার তো লিডং বাড়ি থেকে বেরিয়ে গেছিল, যদিও রাতের বেলা অনেক বেশি স্নোফল শুরু হলে চেনজির ওর জন্য অনেকটাই চিন্তা হয়। তাই তো ও ছাতা নিয়ে লিডং এর কাছে পৌঁছে যায়। পরদিন সকালবেলা আমরা চেনজিকে শুটিং এর সেটে দেখতে পাই, যেখানে ওর অ্যাসিস্ট্যান্ট লিডংকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তো চেনজি অ্যাসিস্ট্যান্টকে সাইডে নিয়ে গিয়ে বলে লিডং এর অ্যামনেশিয়া হয়েছে, যে কারণে ও অতীতের সবকিছু ভুলে গেছে, তাই ও এখন আমার অ্যাসিস্ট্যান্ট হয়েই কাজ করবে। তো এইভাবেই কেটে যায় বেশ কয়েকটা দিন। তো একদিন চেনজি সেটে ছিল, তখনই ওখানে অ্যাক্টর মিং আসে। তো মিং চেনজিকে এসে বলে আমি তোমার সাথে আজ লাঞ্চ করতে চাই। তো এতে চেনজিও ওর সাথে যেতে রাজি হয়ে গেলে লিডং তো ওদের দুজনের কথা শুনে অনেক বেশি জেলাস ফিল করছিল। পরে চেনজি যখন শুটিং এর জন্য রেডি হচ্ছে, তখনই বেশ কিছু মেয়ে এসে লিডং এর উইচ্যাট অ্যাকাউন্ট চায়। তো এটা দেখে এবার চেনজিও জেলাস ফিল করতে লাগে। পরে আমরা শুটিং এর সেট দেখতে পাই, যেখানে লিডং, চেনজি আর মিং সবাই একসাথে কাজ করছিল। আসলে লিডং এর কোনো কাজ না থাকায় চেনজি ওকে ও ড্রামায় ছোটখাটো একটা রোল পাইয়ে দিয়েছে। পরে কাজ শেষ হয়ে গেলে মিং চেনজিকে নিয়ে লাঞ্চে যাওয়ার জন্য চলে আসে। তো তখনই লিডংও ওদের সাথে যেতে চায়, কিন্তু চেনজি লিডংকে বলে তোমার এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই বলে ও মিং এর সাথে চলে গেলে লিডং তো অনেক বেশি রেগে গেছিল। তো এরপর আমরা মিং আর চেনজির কথায় জানতে পারি ওরা দুজন একসাথে কলেজে পড়াশোনা করত, আর তখন থেকেই মিং চেনজিকে পছন্দ করে। তো আজ মিং আবারও চেনজিকে নিজের মনের কথা বলে প্রপোজ করতে চায়, যদিও ওর এমনটা করার আগেই লিডং ওখানে পৌঁছে গেছিল। আর ও নিজে একটা চপস্টিক বের করে বলে আমি চেনজির অ্যাসিস্ট্যান্ট, তাই ও খাবার খাওয়ার আগে আমাকে সেগুলোর পয়জন টেস্ট করতে হবে। আর ও তাড়াতাড়ি করে ওখানে সব খাবার খেয়ে নেয়, এমনকি ড্রিঙ্কটাও শেষ করে দিয়েছিল। তবে চেনজি ওর ওপর অনেকটাই রেগে আছে এটা বুঝতে পেরে লিডং রাতের বেলা নিজের হাতেই ওর জন্য কুকিং করে দেয়, আর এতে তো চেনজির মন গলে গেছিল। তো এইভাবেই অনেকগুলো দিন পেরিয়ে যাওয়ার পর লিডং এর মা চেনজির বাড়িতে পৌঁছে যায় লিডংকে দেখার জন্য। তো মা লিডংকে কিছু বলতেই যাবে, তবে তখনই লিডং অনেক বেশি রেগে গিয়ে মাকে বলে তুমি তো আমাকে এই মেয়েটার কাছে বিক্রি করে দিয়েছো, তারপরেও তোমার আমার সাথে কি প্রয়োজন। লিডং এর এই কথা শুনে মা তো অবাক, তবে মার কোনো কথা না শুনেই লিডং ওখান থেকে বেরিয়ে গেলে মা তো চেনজির ওপর রেগে গেছিল। তো এবার চেনজিও বাধ্য হয় লিডং এর মাকে সব সত্যিটা বলার জন্য। তো মা লিডংকে নিয়ে বিদেশে চলে যাবে এমনটা বলে, যদিও চেনজি তো এমনটা কোনো মতেই চায় না। তো এইসব শুনে চেনজিও লিডং এর মাকে বলে দেয় ডাক্তার বলেছে লিডংকে অতীতের ব্যাপারে এখনই কিছু না বলতে, কারণ এতে লিডং এর মেমোরি পার্মানেন্টলি লস হওয়ার চান্স আছে। তো ডাক্তারের বলা কথা শুনে লিডং এর মা শান্ত হয়ে গেছিল। অন্যদিকে লিডং শিয়ার সাথে দেখা করতে গেলে তখনই শিয়া আবারও লিডং এর ক্লোজ আসার চেষ্টা করে, যদিও এর মধ্যেই চেনজি ওখানে পৌঁছে যায় আর শিয়াকে অনেক উল্টোপাল্টা কথা শোনাতে থাকে। তবে শিয়া লিডং এর সামনে নাকামো জুড়ে দিলে চেনজি তো প্রচন্ড রেগে গিয়ে শিয়ার মুখে কফি ছুঁড়ে মারে আর লিডংকে ওখান থেকে নিয়ে চলে যায়। তবে চেনজির এমনটা করার কারণে লিডং ওর ওপর রেগে গিয়ে ওকে উল্টোপাল্টা বলতে থাকে, যে কারণে চেনজি ওকে বলে আজ থেকে তোমাকে আমার হয়ে কাজ করতে হবে না। এই শুনে লিডং ওখান থেকে চলে গেলে রাতের বেলা চেনজি একা একাই বাড়ি ফিরছিল, কিন্তু তখনই কিছু গুন্ডারা এসে চেনজির পথ আটকায় আর ওরা তো চেনজিকে কিডন্যাপ করে নিয়ে যায়। অন্যদিকে রাতের বেলা লিডং বাড়ি ফিরে দেখে চেনজি তখনও বাড়িতে আসেনি। তবে এর মধ্যেই ওর কাছে চেনজির ভয়েস মেসেজ আসে যে গুন্ডারা ওকে কিডন্যাপ করেছে। তো এটা শোনা মাত্রই লিডং চেনজির লোকেশন ট্রেস করে সেই বন্ধ ফ্যাক্টরিতে পৌঁছে যায়। তো ফাইট করার সময় একটা গুন্ডা লিডং এর মাথায় রড দিয়ে বাড়ি মারলে লিডং এর তো ওর আসল জীবনের কথা মনে পড়তে থাকে, যদিও ও কোনো রকমে নিজেকে সামলে চেনজিকে কোলে তুলে বাইরে নিয়ে যায়। আর ও চেনজিকে জিজ্ঞেস করে আমি কি সত্যি লিডং। এই শোনা তো চেনজি একটু ঘাবড়ে গেছিল, কারণ যদি সত্যি সত্যি লিডং এর পুরনো কথা মনে পড়ে যায় তবে তো ও চেনজিকে ছেড়ে চলে যাবে। তো রাতের বেলা ও লিডং এর ট্রিটমেন্ট করিয়ে বাড়িতে নিয়ে আসে। তো তখনই চেনজি লিডংকে আজ রাতের জন্য থ্যাংক ইউ বললে লিডং তো চেনজির অনেক বেশি ক্লোজ চলে আসে আর ও চেনজিকে কিস করতে চাইছিল,
যদিও তখনই চেনজি লিডং এর থেকে দূরে সরে যায়। পরে রাতের বেলা ওদের কারোরই ঘুম আসছে না, ওরা তো শুয়ে একে অপরের কথাই ভাবছে। তো পরের দিন ওরা আবারও শুটিং এর সেটে আসে, যেখানে লিডং ঠিকমতো অ্যাক্টিং করছিল না। আরও লিডংকে এটা ওটা শুনিয়ে দিলে রাতের বেলা লিডং চেনজির বাড়িতে আসে না, যে কারণে চেনজির তো অনেক বেশি একা একা লাগছে, আরও লিডং এর জন্য চিন্তাও হচ্ছিল। তো খোঁজ নিয়ে জানতে পারে লিডং নাকি ওর রেন্টের বাড়িতে গেছে। এতে তো রাতের বেলায় চেনজি ওখানে পৌঁছে যায়, আরো বলতে থাকে তুমি এখানে নিশ্চয়ই ওই মেয়েটার সাথে থাকার জন্যই এসেছো। এই বলে ও এদিক ওদিক শিয়াকে খুঁজছে, যা দেখে লিডং চেনজিকে নিজের কাছে টেনে বলে তুমি কি শিয়াকে জেলাস ফিল করো? তো চেনজি লিডং এর অনেকটাই ক্লোজ চলে আসায় ওর থেকে দূরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ও পড়ে গেলে লিডং ও ওর উপরে চলে আসে আর ওকে জিজ্ঞেস করে সত্যি করে বলো তুমি আমাকে পছন্দ করো? তো চেনজি কি যে বলবে কিছুই বুঝতে পারছে না। লিডং বুঝে যায় চেনজি হয়তো ওকে পছন্দ করে, তাই ও চেনজিকে কিস করতে যাচ্ছিল, কিন্তু এর মধ্যেই লিডং এর মা ফোন করলে চেনজি লিডং এর থেকে দূরে সরে যায়। তো মা চেনজিকে বলে কোম্পানিতে শেয়ার হোল্ডার মিটিং আছে, তাই লিডংকে ওখানে আসতে হবে। তো চেনজি অনেক বেশি চিন্তায় পড়ে গেছিল ও লিডংকে কি বলে ওখানে নিয়ে যাবে। তো তখনই ওর মাথায় একটা আইডিয়া আসে আর ও লিডংকে বলে ওর কাছে নতুন একটা প্রজেক্ট এসেছে, যেখানে একজন হ্যান্ডসাম সিওর প্রয়োজন। তো লিডং চাইলে ওই রোলটা প্লে করতে পারে, আর এর জন্য ও লিডংকে 5 মিলিয়ন ইউয়ান দেবে। এই শুনে তো লিডং একবার এই রোল করতে রাজি হয়ে যায়। তো পরে চেনজি লিডং এর মায়ের সাথে দেখা করে আর ওনাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলে যে লিডংকে ও কোম্পানিতে নিয়ে আসবে, যদিও লিডং এই বিষয়ে কিছুই জানবে না, কারণ ও লিডংকে বলেছে যে লিডংকে একটা সিওর অ্যাক্টিং করতে হবে। তো মা এই শুনে প্রথমে রাজি না হলেও চেনজি বলে এখন লিডংকে অতীতের কিছু মনে করানো যাবে না, আর আপনি শেয়ার হোল্ডারদেরও এটা বলতে পারবেন না যে লিডং এর অ্যালমিশিয়া হয়েছে, তাই আমার আইডিয়াটাই বেস্ট হবে। তো এই শুনে মায়েরও চেনজির বলা কথাটা ঠিক মনে হয়, যে কারণে মা এটা করতে রাজি হয়ে গেলে চেনজি মাকে বলে এর জন্য আপনাকে 5 মিলিয়ন ইউয়ান দিতে হবে। তো এত টাকার কথা শুনে মা একটু রেগে গেলে এতে তো চেনজি বলে লিডং জানে এটা একটা অভিনয়, তাই ওকে এটার বদলে পেমেন্ট করতে হবে। তো পরের দিন চেনজিকে দেখা যায় যে কিনা লিডংকে নিয়ে ওরই রুমে আসে, যেখানে ও একটা ড্রেস সিলেক্ট করে লিডংকে তা পরে আসতে বলে। তো ওই ড্রেস পরে লিডংকে এতই বেশি হ্যান্ডসাম লাগছিল যে চেনজি আবার করে নিজের বরেরই প্রেমে পড়ে যায়। তো এরপর চেনজি নিজের হাতে লিডংকে রেডি করিয়ে কোম্পানিতে নিয়ে আসে। তো চেনজির কথা মতো লিডং সিওর অ্যাক্টিং করতে মিটিং রুমে চলে যায়। তো ওখানেই চেনজি আর লিডং এর মা লিডংকে প্রজেক্টের ব্যাপারে ইনস্ট্রাকশন দিচ্ছিল, কিন্তু মিটিং চলাকালীনই লিডং এর ইয়ারবাডস খারাপ হয়ে গেলে ও তো চেনজিদের কথা শুনতেই পাচ্ছে না, যে কারণে মা তো অনেক বেশি চিন্তায় পড়ে গেছিল, কারণ শেয়ার হোল্ডাররা এবার হয়তো লিডং এর আইডেন্টিটি ধরে ফেলবে। তবে দেখা যায় লিডং খুব ভালো মতো মিটিংটা হ্যান্ডেল করে নিয়েছে, যে কারণে কেউ লিডং এর আসল পরিচয় জানতেই পারেনি। যদিও এই কোম্পানিতে আসার পর লিডং এর বারবারই ওর অতীতের কথা মনে পড়তে থাকে, যে কারণে ওই রুম থেকে বেরিয়ে এসে ও চেনজিকে বলে তুমি নিশ্চয়ই আমাকে কিছু মিথ্যে কথা বলছো, তুমি সত্যি করে বলো তুমি কি গোপন করছো। তো লিডংকে এটা বলতে শুনে চেনজি তো অনেক বেশি ঘাবড়ে গেছিল, যদিও এর মধ্যেই লিডং প্রচন্ড অসুস্থ হয়ে ওখানেই বেহুশ হয়ে যায়। তো চেনজি তাড়াতাড়ি ওকে হসপিটালে ভর্তি করে। পরে হসপিটালে লিডং এর জ্ঞান ফিরলে চেনজি ওকে বলে কাজের প্রেশারের জন্যই নাকি ও অসুস্থ হয়েছে। পরে লিডং হসপিটালে ইওয়ানশিকে দেখতে পায়, আর ওকে দেখা মাত্রই লিডং জিজ্ঞেস করে তুমি অ্যাব্রোড থেকে কবে আসলে? এই শুনে ইওয়ানশি অনেক বেশি অবাক হয়ে গেছিল, কারণ ও তো আজ থেকে বহু বছর আগে অ্যাব্রোড গেছে, তাহলে লিডং ওকে এখন কেন এই কথা জিজ্ঞেস করছে। তো তখনই দূর থেকে চেনজি ইওয়ানশিকে দেখে অনেক বেশি শকড হয়ে গেছিল। আর এখানেই আমরা ফ্ল্যাশব্যাকে জানতে পারি লিডং ইওয়ানশিকে কলেজে পড়াকালীন পছন্দ করত, অর্থাৎ ইওয়ানশি ছিল লিডং এর প্রথম ভালোবাসা। তো চেনজি ভয় পাচ্ছিল লিডং হয়তো ইওয়ানশিকে দেখার পর ওর থেকে দূরে হয়ে যাবে। তো তখনই ইওয়ানশি চেনজিকে দেখতে পারলে ও এসে চেনজিকে বলে সত্যি তুমি অনেক সুন্দর, আর তাই হয়তো লিডং তোমাকে ভালোবাসে। তো ইওয়ানশি ওদের দুজনের মাঝখানে আসতে চায় না বলে ওখান থেকে চলে গেছিল। তো পরে বাড়িতে এসে চেনজি লিডংকে জিজ্ঞেস করে তুমি হয়তো ইওয়ানশিকে পছন্দ করো, তাই তুমি ওর এত বেশি কেয়ার করছিলে, কিন্তু লিডং বলে এমনটা নয়, আসলে ইওয়ানশি সবসময় অসুস্থ থাকে, তাই আমি ওর কেয়ার করার চেষ্টা করি। তো এর মধ্যেই ডোরবেল নক হলে
চেনজি গিয়ে দেখে মিং ওর জন্য বুকে নিয়ে এসেছে। তো ওরা দুজন বসে কথা বলছে। তখনই মিং চেনজিকে বলে, আমি তোমার কাছে আরো একটা সুযোগ চাই। তো চেনজি কিছু বলতো তার আগে লিডং বাড়িতে ফিরে আসে। আর ও মিংকে এখানে দেখে অনেক বেশি রেগে গেছিল। তো মিংকে ওখান থেকে চলে যেতে বললে দুজনের মধ্যে আর্গুমেন্ট হয়। তো তখনই ফ্ল্যাশব্যাকে সিন থেকে দেখা যায় শিয়া মিংকে বলে লিডং আর চেনজির মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে। তো লিডং মিংকে ওখান থেকে বের করে দেয়। তবে তখনই চেনজি ওর উপর অনেক বেশি রেগে গিয়ে বলে, তুমি ওকে এখান থেকে বের করার কি? এই নিয়ে ওদের দুজনের মধ্যে আর্গুমেন্ট হলে চেনজি নিজের রুমে চলে যায়। পরে রাতের বেলা লিডং চেনজির জন্য কুকিং করে ওকে ডাকার জন্য আসলে চেনজি রুমে ছিল না। তখনই চেনজির আলমারি দেখে লিডং এর মনে পড়ে যায় ও সেদিন ওখানে একটা বাক্স দেখেছিল। তো ওর একটু সন্দেহ হলে লিডং ওই বাক্সটা বের করে, যে বাক্সের মধ্যে চেনজির ম্যারেজ সার্টিফিকেট ছিল, যেটা দেখে লিডং এর তো পায়ের নিচের মাটি সরে গেছে। তবে ম্যারেজ সার্টিফিকেট খোলার আগেই চেনজি এসে ওটা ছিনিয়ে নেয়। তো লিডং বলে, তুমি আমাকে আগে বলনি কেন তুমি ম্যারিড? এতে তো চেনজি বলে দেয়, আমি অ্যাক্ট্রেস, তাই আমাকে আমার পার্সোনাল লাইফ সবার থেকে হাইড করতে হয়। তো এতে তো লিডং অনেক রেগে গিয়ে বলে, তোমার হাজবেন্ড থাকার পরেও তুমি কি করে অন্য ছেলেদের সাথে থাকতে পারো? তখনই চেনজি বলে দেয়, আমার হাজবেন্ড আমাকে চিট করেছে, সে মারা গেছে। এই শুনে লিডং তখনই চেনজির ম্যারেজ সার্টিফিকেটে আগুন ধরিয়ে দেয় আর বলে, যে তোমাকে চিট করেছে তুমিও তাকে ভুলে যাও। যদিও এতে চেনজি অনেক বেশি হার্ট হয়ে গেছিল, যে কারণে ও কাঁদতে শুরু করে। পরের দিন ওরা সবাই আবার শুটিং এ সেটে গেলে ওখানে মিংকে চেনজির অনেক বেশি কেয়ার করতে দেখে লিডং তো বেশ জেলাস ফিল করছিল। তো তখনই শিয়া এসে লিডং এর কেয়ার করলে চেনজিও অনেক বেশি রেগে যায়। তো ওদের ওই ড্রামাতে চেনজি আর মিং নায়ক নায়িকা হওয়ায় লিডং এর তা একদমই সহ্য হচ্ছিল না, যে কারণে অন্য একটা গ্রুপে ম্যানেজারকে ওদের ড্রামায় কাজ দেওয়ার জন্য বললে ম্যানেজার লিডংকে নিয়ে ওর সিনিয়রের সাথে দেখা করতে আসে। তো ওখানে ওই সিনিয়র লিডংকে দেখে হুয়ান কোম্পানির সিও ভেবে নেয়, যে কারণে সিনিয়র তো লিডং এর অনেক বেশি দোষারোপ করছে। তো লিডং ওই সিনিয়রকে বলে, আমি আপনাদের কোম্পানিতে কাজ করব, যেখানে আমার হিরোইন হবে চেনজি। তো লিডং এর এই কথা শুনে সিনিয়র তো একেবারেই রাজি হয়ে গেছিল, যে কারণে ও প্রেস কনফারেন্স ডাকে লিডংকে সবার সাথে ইন্ট্রোডিউস করানোর জন্য। তো অন্যদিকে চেনজি ওর অ্যাসিস্ট্যান্টের থেকে এটা জানতে পারলে ছোট্ট ছোট্ট ওই কোম্পানিতে এসে পৌঁছায় লিডংকে আটকাবে বলে। যদিও ততক্ষণে লিডং প্রেসের সামনে চলে আসে। এর মধ্যেই মিং রিপোর্টারের সামনে বলে দেয় যে ওর প্রথম ভালোবাসা চেনজি, আর লিডংও এটা জানতে পারলে ও প্রেস কনফারেন্স ছেড়ে ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রিপোর্টাররাও চেনজিকে এই কথা জিজ্ঞেস করার জন্য ঘিরে ধরে, কিন্তু তখনই লিডং ওখানে আসে আর চেনজিকে সাইডে নিয়ে গিয়ে বলে, তুমি কি করে মিং এর সাথে রিলেশনে যেতে পারো? এতে তো চেনজি বলে দেয়, এই নিয়ে তোমায় ভাবতে হবে না। তো এতে দুজনের মধ্যে রাগারাগি হলে দুজনেই মুখ ফুলিয়ে চলে যায়। তো পরে রাতের বেলা চেনজি কাজ কমপ্লিট করে বাড়ি যাওয়ার জন্য বের হয়ে যায়, আর তখনই কেউ ওকে কিডন্যাপ করে নিয়েছিল। অন্যদিকে লিডং ওর জন্য ওয়েট করছে, কিন্তু চেনজি বাড়িতে না আসায় লিডং ওকে ফোন করে। ওর তো ফোনও লাগছিল না, আর ওর অ্যাসিস্ট্যান্টও এই ব্যাপারে কিছুই জানে না, যে কারণে লিডং শুটিং এর ওখানে চলে আসে চেনজিকে খুঁজতে। তখনই দেখা যায় চেনজির এক অ্যান্টি ফ্যান চেনজিকে আটকে রেখেছে, আর ও চেনজিকে মারার চেষ্টা করছে। যদিও সময় মতো লিডং ওখানে এসে চেনজিকে বাঁচিয়ে নেয়। পরের দিন চেনজি কিডন্যাপিং এর ব্যাপারে জানতে পেরে সবাই ওর অনেক বেশি কেয়ার করছিল, আর মিং ও চেনজির কেয়ার করে, যা দেখে লিডং অনেক বেশি আপসেট হয়ে যায়। তো শিয়া ওর সাথে কথা বলতে আসলেও লিডং চলে যাচ্ছিল, যে কারণে শিয়া ওকে হাগ করে নেয়। এর মধ্যে চেনজি আর মিং ওখানে আসলে শিয়াকে লিডং এর কাছাকাছি দেখে চেনজি অনেক বেশি জেলাস ফিল করে আর মিং এর হাত ধরে। এই দেখে লিডং ও চেনজিকে দেখানোর জন্য শিয়ার ক্লোজ চলে আসে, আর ওরা একে অপরকে অ্যাটিটিউড দেখিয়ে ওখান থেকে চলে যায়। পরে কাজ শেষ হয়ে গেলে মিং চেনজিকে রাতের বেলা ওর সাথে মুভি দেখতে যেতে বলে, আর তখনই শিয়া এসে লিডংকে রাতে ওর সাথে ডিনারে যেতে বলে। তো লিডং ডিনারে যেতে রাজি হয়ে গেলে চেনজিও মুভি দেখতে যেতে রাজি হয়ে যায়। যদিও কিছুটা পথ যাওয়ার পরে ওরা দুজনেই বাড়ি ফিরে আসে। তো চেনজি বাড়ি এসে দেখে লিডং নুডলস খাচ্ছে, যা দেখে ও বুঝতে পেরে যায় লিডং ডিনারে যায়নি। আর চেনজিও এত তাড়াতাড়ি চলে এসেছে দেখে লিডং বুঝে যায় ও মুভি দেখতে যায়নি। পরের দিন আমরা একটা ইভেন্ট দেখতে পাই, যেখানে লিডং এর মা আসে, আর ওখানে মিস্টার শাওকে দেখা যায়, যার কিনা লিডং এর মায়ের সাথে অ্যান্টি ছিল। মিস্টার শাও বলে দেয় লিডংও নাকি সিনেমায় অ্যাক্টিং করে। এটা জানতে পেরে মা অনেক
অনেক বেশি রেগে মেগে চেনজির বাড়িতে আসে আর বলে, তোমার টাকার এত লোভ যে আমার ছেলেকে বিয়ে করেও তুমি শান্ত হওনি, তুমি এখন ওকে নিয়ে অ্যাক্টিং করে পয়সা ইনকাম করছো। তো তখনই ওখানে শিয়া এসেছিল, যে কিনা ওদের কথায় জানতে পেরে যায় যে লিডং আর চেনজির বিয়ে হয়ে গেছে। এতে করে ও অনেক বেশি আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। তো এর মধ্যেই লিডং ওখানে চলে আসলে ও মনে করে ওর মা হয়তো আবারও এখানে চেনজির থেকে টাকা নেওয়ার জন্য এসেছে, যে কারণে ও মাকে এটা ওটা শুনিয়ে ওখান থেকে চলে যেতে বলে। ওদিকে শিয়া এই ব্যাপারে জানতে পারলে ও তো অনেক বেশি কান্নাকাটি করতে করতে বাড়িতে যায়। তো ওখানেই শিয়ার দিদি ছিল, আর আমরা জানতে পারি শিয়ার দিদি অন্য কেউ নয়, ওয়ানশি। তো ওয়ানশি শিয়াকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যাতে কিনা ও লিডংকে ভুলে যায়, কিন্তু শিয়া এমনটা করতে নারাজ। অন্যদিকে চেনজি আর লিডং একটা বাড়িতে আসলে ওখানেই মিং চেনজিকে প্রপোজ করার জন্য ফায়ারওয়ার্কস এর ব্যবস্থা করে। তো ওরা দুজন ছাদে দাঁড়িয়েছিল আর লিডং ওখানে আসে। তো শুনতে পায় মিং চেনজিকে নিজের মনের কথা জানাচ্ছে, যে কারণে বেচারা অনেক আপসেট হয়ে ড্রিঙ্ক করতে থাকে। পরে চেনজি এসে লিডংকে এইভাবে দেখলে ও ওকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যায়। তো চেনজি লিডংকে সামলাচ্ছিল, তখনই লিডং চেনজির অনেক ক্লোজ এসে বলে, আমি তোমাকে প্রমিস করছি আমি তোমার সাথে তোমার হাজবেন্ডের মতো ব্যবহার করব না, আর আমি তোমাকে সারা জীবন অনেক বেশি ভালোবাসবো। প্লিজ তুমি অন্য কারোর সাথে সম্পর্কে যেও না। এই বলে ও চেনজিকে কিস করে নিলে চেনজিও ওকে আটকায় না। তো পরদিন সকালে চেনজির ঘুম ভাঙলে ও লিডংকে নিজের বেডে দেখে অনেক বেশি সাই ফিল করছিল। তো তাড়াতাড়ি ওখান থেকে যেতে গেলে লিডং ওকে টেনে আবারও বেডের ওপর হোল্ড করে নেয় আর ওকে বলে, তোমার পালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই বলে লিডং আবারও ওর ক্লোজ যেতে গেলেও চেনজি তো ওখান থেকে পালিয়েই যায়। পরে চেনজি আর লিডং যখন কাজের জন্য যাচ্ছে তখনও চেনজি লজ্জায় লিডং এর দিকে তাকাতে পারে না, যে কারণে ও সানগ্লাস লাগিয়ে নেয়। তো চেনজি কাজের জায়গাতেও লিডংকে অ্যাভয়েড করতে দেখে লিডং এবার সবার সামনে এসে চেনজিকে বলে দেয়, তোমাকে আমার রেসপন্সিবিলিটি নিতে হবে, কারণ কাল রাত আমি তোমাকে স্যাটিসফাই করেছি। এইসব শুনে তো চেনজি অনেক বেশি অকওয়ার্ড হয়ে গেছিল। পরে লিডং শিয়ার সাথে একটা ফটোশুটে যায়। তো কাজ কমপ্লিট হয়ে গেলে লিডং চলে যাবে, তখনই শিয়া ইচ্ছা করে একটা লাইট নিজের পায়ের উপর ফেলে। তো ওর পায়ে চোট লাগার কারণে লিডং ওকে হসপিটালে ভর্তি করে দেয়। পরে চেনজি এই ব্যাপারে জানতে পারলে ও শিয়াকে দেখার জন্য হসপিটাল আসে, যেখানে ওর ইয়ানশির সাথে দেখা হয়। তো ইয়ানশি সবসময় অনেক বেশি অসুস্থ থাকতো, যে কারণে লিডং ও টেক কেয়ার করতে গেলে চেনজি তো অনেক বেশি রাগ করে বাড়ি ফিরে যায়। পরের দিন চেনজি মার্কেটে গেলে ওর একটা ড্রেস অনেক বেশি পছন্দ হয়ে যায়। তো রাতের বেলা লিডং ওই ড্রেসটা নিয়ে এসে চেনজিকে সারপ্রাইজ দেয়। এতে তো চেনজি অনেক বেশি খুশি হয়ে গেছিল। অন্যদিকে মিংকে দেখা যায় যে কিনা চেনজির কথা ভেবে অনেক বেশি আপসেট রয়েছে। তো কিছুদিন পর ওদের একটা ইভেন্ট হওয়ায় চেনজি লিডং এর দেওয়া ড্রেসটা পরে ওখানে আসে, আর এতে তো ওকে অনেক বেশি সুন্দরও লাগছিল। যদিও শিয়া ওকে দেখে অনেকটাই জেলাস ফিল করে ওকে ফেলে দেওয়ার প্ল্যান করে, তবে সবাই মতো লিডং এসে ওকে প্রোটেক্ট করে নেয়। পরে শিয়া চেনজি সেই অ্যান্টি ফ্যানকে দেখতে পায়, যে কিনা ওদের সেটেরই অন্য একজন অ্যাক্ট্রেস জিজির অনেক বড় ফ্যান ছিল। তবে জিজি ওকে দেখে অনেক বেশি ভয় পেয়ে পালিয়ে যায়। তখনই শিয়া এসে ওই অ্যান্টি ফ্যানকে বলে, আমি তোমাকে জিজির সাথে দেখা করানোর ব্যবস্থা করে দেব, তার বদলে তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে। পরের দিন শিয়া জিজি নামে ওই অ্যাক্ট্রেসের সাথে দেখা করে আর ওকে বলে ও নতুন প্রজেক্টে জিজিকে জায়গা দিতে চায়। তো জিজি একজন রাইজিং অ্যাক্ট্রেস হওয়ায় ও শিয়ার সাথে কাজ করতে রাজি হয়ে গেছিল। পাশাপাশি লিডং চেনজিকে কাজের জন্য ডাকতে আসলে চেনজি তো দরজায় খুলছে না। এই দেখে লিডং ভেতরে চলে আসলে ও দেখে চেনজি অনেক বেশি অসুস্থ, যে কারণে লিডং চেনজির অনেক ভালো করে খেয়াল রাখে। তো পরের দিন চেনজি সুস্থ হয়ে শুটিং এর সাইটে আসলে ওদের নতুন প্রজেক্টের একটা মিটিং হয়, যেখানে ভিলেনের রোলে মিংকে দেখা যায়। এই দেখে তো সবাই অনেক বেশি অবাক হয়ে গেছিল। তখনই ফ্ল্যাশব্যাকের সিন থেকে আমরা দেখতে পাই মিং ওর অ্যাসিস্ট্যান্টের সাথে এই নিয়ে অনেক বেশি আর্গুমেন্ট করছে, কারণ মিং এর অ্যাসিস্ট্যান্ট ওকে এই ভিলেনের রোল করতে মানা করে। যদিও মিং চেনজির সাথে কাজ করবে বলে ভিলেনের রোল করার জন্য রাজি ছিল। পরে রাতের বেলা চেনজি আর লিডং বাড়িতে ফিরলে তখনই লিডং চেনজিকে জিজ্ঞেস করে, আমি কাল তোমার রুমে আমাদের একটা ফটো দেখেছিলাম, তো আমি তোমার অ্যাসিস্ট্যান্ট, তবে তুমি কেন আমার সাথে ফটো তুলেছিলে? তো লিডং এর এই কথায় চেনজি এবার কি বলবে, আসলে তো ওটা ওদের আগেকার ফটো। তো চেনজি কিছু বলতে না পেরে লিডংকে কিস করে ওখান থেকে পালিয়ে যায়। যদিও পরদিন সকাল হতে না হতেই লিডং আবারও একই প্রশ্ন নিয়ে চেনজির সামনে আসে
তো চেনজি এটা ওটা বাহানা বানাতে শুরু করলে লিডং বলে তোমার কোনো বাহানাই কাজ দেবে না, তোমাকে সত্যিটা বলতেই হবে। যদিও চেনজি কোনো রকমে লিডংকে এটা ওটা বুঝিয়ে পালিয়ে যায়। পরে একটা ইভেন্টে ওদের নতুন প্রজেক্টের ফাইনাল কাস্টিং করা হয়, যেখানে দেখা যায় শিয়া প্ল্যান করে জিজিকে ওদের ড্রামায় এন্ট্রি করিয়েছে। তো পরে ওরা সবাই যখন ডান্স প্র্যাকটিস করছিল তখনই শিয়া জিজিকে দিয়ে ফ্লোরের মধ্যে তেল ফেলে দেয়, আর ওই তেলেই স্লিপ কেটে চেনজি যখন পড়ে যাচ্ছিল তখনই লিডং এসে ওকে প্রোটেক্ট করে। তো কিছুক্ষণ পর চেনজি বুঝতে পেরে যায় এটা জিজির কাজ, যে কারণে ও জিজির সাথে কথা বলতে আসলে দুজনের মধ্যে আর্গুমেন্ট বেঁধে যায়। আর তখনই শিয়া পেছন থেকে ওদের ভিডিও রেকর্ড করে, আর চেনজি সেই অ্যান্টি ফ্যানকে পাঠিয়ে দেয় যে কিনা জিজিকে পছন্দ করত। তো ওই সাইকো ফ্যান এই ভিডিও দেখে চেনজির উপর অনেক বেশি রেগে যায় যে ও কি করে ওর ফেভারিট অ্যাক্ট্রেসকে বুলি করতে পারে। পরের দিন আবার ওদের শুটিং চালু হলে চেনজি কস্টিউম চেঞ্জ করার জন্য যায়, যদিও তখনই ওর কস্টিউমের মধ্যে কেউ পিন লাগিয়ে রাখায় চেনজির গলায় কেটে গেছিল। এই দেখে তো লিডং অনেক বেশি রেগে যায়, আর এর মধ্যে একটা মেয়ে এসে জিজিকে পিনের বাক্স দিলে ওরা বুঝতে পারে এর পেছনে জিজির হাত আছে, যে কারণে সবাই মিলে জিজিকে দোষারোপ করতে থাকে। আর তখনই আমরা শিয়াকে দেখতে পাই যে কিনা বাইরে দাঁড়িয়ে স্মাইল করছে, যা দেখে বোঝা যায় এই সবকিছুর পেছনে শিয়ারই হাত রয়েছে। কিছুদিন পর শিয়া বাড়িতে ছিল, তখনই ওর কাছে কারোর ফোন আসলে ইওয়ানশি শিয়ার ফোনটা ধরে। আর ফোনের ওপার থেকে কেউ শিয়াকে মেরে ফেলার ধমকি দিচ্ছিল, যদিও শিয়া রাতের বেলাতেই ফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। আর ও সোজা লিডং এর বাড়িতে চলে আসে, যেখানে ও লিডং এর সামনে নাটক শুরু করে যে ওর নাকি অনেক বেশি ভয় করছে। তো লিডং ওকে কমফর্ট করার চেষ্টা করে। আর তখনই আমরা চেনজিকে দেখতে পাই যে কিনা কাজ থেকে বাড়ি ফিরছে। তো কিছুটা দূর আসার পর চেনজি বুঝতে পারে কেউ ওকে ফলো করছে। তো তখনই দেখা যায় চাকু হাতে ও সেই অ্যান্টি ফ্যান চেনজিকে মারার জন্য যাচ্ছে, যদিও ও চেনজিকে কিছু করার আগেই ইওয়ানশি ওখানে চলে আসে, কারণ ও শিয়াকে ফলো করার জন্য বেরিয়েছিল। তো ওই অ্যান্টি ফ্যান চেনজিকে মারতে গেলে চাকুটা ইওয়ানশির পেটে ঢুকে যায়। এই দেখে চেনজি তো অনেক বেশি ভয় পেয়ে গেছিল। তো আশেপাশে থাকা লোকেরা ওই ছেলেটাকে ধরে নিলে চেনজি তাড়াতাড়ি ইওয়ানশিকে নিয়ে হসপিটালে পৌঁছায়। তো কিছুক্ষণ পর শিয়া বাড়িতে ফিরে জানতে পারে ওর দিদির নাকি কিছু বিপদ হয়েছে। আর অন্যদিকে লিডংও চেনজিকে খোঁজার জন্য বের হয়েছিল। তো তখনই চেনজি লিডংকে ফোন করলে তো তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যায়, যদিও কিছুক্ষণের মধ্যে ডাক্তার জানায় ইওয়ানশি আর বেঁচে নেই। তো এর মধ্যেই শিয়া আর ওর বাবা মিস্টার শাও ওখানে চলে এসেছিল। তো দিদিকে এইভাবে দেখে শিয়া তো প্রচন্ড কান্নাকাটি করছে। পরে রাতের বেলা বাড়িতে এসে মিস্টার শাও শিয়াকে অনেক বেশি বকাবকি করতে থাকে যে তোমার জন্যই এই সবকিছু হয়েছে, কারণ তুমি রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে গেছিলে, যে কারণে ইওয়ানশি তোমার পেছনে গেছিল। তো তুমি এমন কি করছো যে ইওয়ানশিকে তোমাকে প্রোটেক্ট করার জন্য যেতে হলো। তো বাবার কাছে এত বকা শুনে শিয়া কিছু বলার আগেই পুরো বেহুশ হয়ে যায়। মিস্টার শাও শিয়াকে হসপিটালে ভর্তি করে। তো দুদিন পর শিয়া সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে, আর ইওয়ানশিকে দেখতে না পেয়ে ওর মনে পড়ে যায় যে ইওয়ানশি মারা গেছে। তবে ওর জন্যই যে ইওয়ানশি মারা গেছে এটাও কোনো মতেই মানতে নারাজ। পরে মিডিয়ায় সেই দিনের ভিডিও দেখানো হলে শিয়া মনে করে ওর দিদি চেনজিকে বাঁচানোর জন্যই মারা গেছে, যে কারণে ও চেনজি থেকে বদলা নেবে বলে ঠিক করে। পাশাপাশি চেনজিকে নিয়ে অনেক কথাবার্তা হওয়ায় ডাইরেক্টর চেনজিকে ড্রামা থেকে সরাতে চাইছিল, যদিও লিডং এর মা এমনটা হওয়া থেকে আটকে দেয়, কারণ উনি ওই প্রজেক্টের ইনভেস্টর ছিলেন। পরে লিডং এর মা চেনজির সাথে দেখা করতে আসলে ওকে হেল্প করার জন্য চেনজি লিডং এর মাকে থ্যাংক ইউ বলে। তো এখানেই দুজনের মধ্যেকার সম্পর্ক অনেক বেশি ভালো হয়ে গেছিল। তো কিছুদিন পর আবারও ওদের শুটিং শুরু হলে শুটিং চলাকালীন কেউ উপর থেকে একটা ফুলের টব চেনজির ওপর ফেলার বদলে লিডং এর মাথায় ফেলে দেয়, যে কারণে লিডংকে হসপিটালে ভর্তি করা হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই এই প্ল্যানটা আসলে শিয়ার ছিল, যে কিনা চেনজিকে মারতে চায়। ওদিকে হসপিটালে লিডং এর জ্ঞান ফিরলে ওর এবার অতীতের সব কথাই মনে পড়ে যায়, আরো বুঝতে পারে এতদিন ধরে কি কি হয়েছে, যদিও ও চেনজিকে এই ব্যাপারে কিছুই বলে না, যে কারণে চেনজি এখনো ওর সাথে অ্যাসিস্ট্যান্টের মতোই বিহেভিয়ার করছে। তবে লিডং এর ব্যবহার কেমন যেন একটু বদলে গেছে। তো ওরা আবারও শুটিং চালু করে দেয়। রাতের বেলা হঠাৎই চেনজির অ্যাসিস্ট্যান্ট এসে বলে চেনজিকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সবাই মিলে চেনজিকে খোঁজার জন্য যায়, যদিও অনেক খোঁজাখুঁজির পরেও চেনজির কোনো খবর নেই। তখনই ওরা সিসিটিভি ফুটেজ চেক করে দেখে ওখানে মিস্টার জাওয়ের গাড়ি দাঁড়িয়েছিল।
এতে করে লিডং ভেবে নেয় মিস্টার জাওই হয়তো চেনজিকে কোথাও গায়েব করেছে, যে কারণে ও রাতের বেলা মিস্টার জাওয়ের বাড়িতে চলে আসে। যদিও মিস্টার জাও তো এই বিষয়ে কিছুই জানে না। তো রাতের বেলা লিডং আর মিং মিলে বসে এই বিষয়ে কথা বলে। যদি চেনজির গায়েব হওয়ার পেছনে মিস্টার জাওয়ের হাত না থাকে তবে নিশ্চয়ই শিয়াই কিছু একটা করেছে। তো তখনই আমরা চেনজিকে দেখতে পাই, যার কিনা হোশ ফিরলে ও পাশে ওই জিজি নামে অ্যাক্ট্রেসকে দেখে, যাকে কিনা শিয়া খুন করেছে। কারণ জিজি শিয়াকে ভয় দেখিয়েছিল যে ও শিয়ার সব কাজকর্মের কথা বাইরে বলে দেবে। তো তখনই শিয়া ওখানে আসে আর ও চেনজিকে বলে, তোমার জন্য আমার দিদি মারা গেছে, তাই আমিও তোমাকে শেষ করব। কিন্তু এর মধ্যেই মিস্টার জাও ওকে ফোন করলে শিয়া অনেক বেশি ভয় পেয়ে বাড়ি ফিরে যায়। তো পরদিন সকালে আমরা লিডং আর মিংকে দেখি, যারা কিনা মিস্টার জাও আর শিয়ার ওপর নজর রাখার জন্য সারা রাত ওদের বাড়ির বাইরেই বসেছিল। অন্যদিকে মিস্টার জাও দেখে শিয়া ও দিদির কবরে দেওয়ার জন্য ফুল আনিয়েছে। তো এটা দেখে ওনার কেমন যেন একটু সন্দেহ হয়। তো কিছুক্ষণ পর মিস্টার জাও বাড়ি থেকে বেরোলে মিং আর লিডং ওনাকে ফলো করতে থাকে। তো দেখা যায় মিস্টার জাও ইওয়ানশির কবরে এসেছে। তো তখনই মিস্টার জাও এর মনে পড়ে ইওয়ানশি আর শিয়া দুজনেই ওদের হোটেলের টপ ফ্লোর খুব পছন্দ করত। তো এটা মনে পড়ায় হঠাৎই মিস্টার জাও হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। তো এরপরেই আমরা হোটেলের ছাদে শিয়াকে দেখতে পাই, যে কিনা চেনজিকে ওখানে বেঁধে রেখেছে। তো এর মধ্যেই মিস্টার জাও ওখানে চলে আসে, যে কিনা মেয়েকে এরকম ভাবে দেখে অনেক বেশি শকড হয়ে গেছিল। আর মিস্টার জাওয়ের পেছনে মিং আর লিডং এসেছে। তো শিয়া ওর বাবাকে বলে, তুমি ওর থেকে দিদির মৃত্যুর বদলা নিতে পারোনি, কিন্তু আমি নেব। তো তখনই মিস্টার জাও কাঁদতে কাঁদতে বলে, চেনজির জন্য তোমার দিদি মারা যায়নি, বরং কি তোমার দিদিকে তুমিই মেরেছো, কারণ তুমি চেনজির অ্যান্টি ফ্যানকে ভড়কেছিলে ওর ক্ষতি করার জন্য। তো বাবার মুখে এইসব কথা শুনে শিয়া অনেক বেশি ভয় পেয়ে যায়। আসলে ও সাইকো পেশেন্ট ছিল, যে কারণে ও এরকম অদ্ভুত রকম আচরণ করে। তো বাবা ওকে আটকানোর জন্য গেলেও শিয়া চেনজিকে ধাক্কা মেরে দেয়। এতে তো লিডং দৌড়ে গিয়ে চেনজির হাত ধরে। তো চেনজি লিডংকে দেখে অনেক বেশি কান্না করছিল। তখনই লিডং চেনজিকে বলে, আমি বিয়ের সময় তোমাকে প্রমিস করেছিলাম সবসময় তোমাকে প্রোটেক্ট করব, তাই আমি যতক্ষণ বেঁচে আছি তোমার কোনো ক্ষতি হবে না। এই শুনে চেনজি অনেক বেশি শকড হয়ে যায়। তো তখনই লিডং বলে, আমার সবকিছু মনে পড়ে গেছে। তো এর মধ্যেই পুলিশ ওখানে চলে আসলে সবাই মিলে চেনজিকে তুলে আনে, আর অন্যদিকে শিয়াকেও অ্যারেস্ট করা হয়। তো এরপরে লিডং আর চেনজি কথা বলে, যেখানে লিডং বলে দেয় সেদিন রাতে শিয়া আমাকে হোটেলে নিয়ে গেলেও ওর সাথে আমার আলাদা কোনো সম্পর্ক ছিল না। তো এই শুনে চেনজি স্মাইল করছে। তখনই লিডং চেনজিকে বিয়ের জন্য প্রপোজ করলে এরপর আমরা ওদের বিয়ের সিন দেখতে পাই। তো মিং এসে চেনজিকে বলে, আমি বুঝে গেছি তুমি শুধুমাত্র লিডংকে পছন্দ করো, তাই আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকবো। এখান থেকেই সিন চলে যায় 3 বছর পর, আর দেখা যায় চেনজি আর লিডং এর ছোট্ট একটা বেবি হয়েছে, আর লিডং এর মাও চেনজিকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর অন্যদিকে শিয়াকে দেখা যায় যে কিনা পুরোপুরি পাগল হয়ে গেছে। তো এখানেই সবার হ্যাপিনেসের সাথে এই ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর এই রকমের মজাদার ড্রামা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টিল দেন বাই।